আগের ভিডিওতে আমি আপনাদেরকে ভাগীরথীর পূর্ব পাড়ে মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখিয়েছি এবং একদিনে সমস্ত জায়গা কী করে ঘুরবেন তার বিস্তৃত বিবরণ দিয়েছি। আগের ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বটনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। আর আজ মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় দিনে আমি আপনাদেরকে নিয়ে যাব ভাগীরথীর পশ্চিম পাড়ে সেই সমস্ত জায়গা দেখাতে যেগুলো আপনারা সময় অথবা সঠিক তথ্যের অভাবে দেখে উঠতে পারেন না। তাই আমি আপনাদের ভবঘুরে বিপুল আমার এই ভ্যাগাবন বিপুল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। খুব সকালে ঘুম থেকে উঠে কটেজ থেকে বেরিয়ে পড়লাম মতিঝিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এই মতিঝিলের সৌন্দর্য কতটা নান্দনিক সেটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাই আপনারা যদি চান তাহলে এই মতিঝিলের একটা আলাদা ভিডিও আমি আমার চ্যানেলে দিতে পারি। যাই হোক, শীতের কুয়াশায় আচ্ছন্ন মতিঝিল পরিদর্শন করে কটেজে ফিরে ব্যাগপত্র গুছিয়ে সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। সকালবেলা মতিঝিল থেকে বেরিয়ে আজকে যে সাইট সিনগুলো দেখবো তার আগে একটা হোটেলে আসলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে 4টে পুরি রয়েছে আর সবজি রয়েছে, এটা খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপরে একবারে দেখতে বেরোবো। সকালবেলা গরম গরম পুরি সবজি খেতে খেতে দারুণ লাগে। ব্রেকফাস্ট সেরে টোটো করে চলে আসলাম লালবাগ ফেরিঘাটে। চলে আসলাম ঘাটে, যেখান থেকে ঘাট পার হয়ে যাব ওই পারে। আর এটা হচ্ছে লালবাগ ফেরিঘাট, আর এই হচ্ছে ফেরিঘাটের টিকিট কাউন্টার। এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে ফেরি পার করার জন্য। একদিকে যাওয়ার জন্য 5 টাকা, এবং যদি যাওয়া আসা করেন তাহলে 10 টাকা লাগবে। আর যদি টোটো বা গাড়ি যায় তার জন্য কিন্তু 30 টাকা। এই যে নৌকা আছে, বড় নৌকা, এটাই করে কিন্তু টোটো মানুষজন সব পারাপার হয়ে ওই পারে যায়। এই দেখুন টোটোগুলো সব 3টে টোটো। কতগুলো টোটো ধরে এটাতে? বেশি ধরে না, ছোট না, এটা ছোট। ওই জিয়াগঞ্জেরটা বড় সব থেকে। হ্যাঁ, উঠে বললাম। আমি যে ঘাট দিয়ে উঠলাম সেটা হচ্ছে শাহানগর ফেরিঘাট, আর উল্টো দিকের যে ঘাটটা রয়েছে সেটা হচ্ছে এলাহিগঞ্জ ফেরিঘাট। আপনারা ওই পার থেকে টোটো বুক করেও খেয়া পার হয়ে টোটোর সাথে আসতে পারেন, আবার খেয়া পার করে এসে এখান থেকেও কিন্তু টোটো বুক করে ঘুরতে পারেন। আমি এপারে টোটোওয়ালাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তারা গঙ্গার পূর্ব পাড়ের সমস্ত জায়গাগুলো দেখাতে 500 থেকে 800 টাকা পর্যন্ত ভাড়া নিয়ে থাকেন। তবে আমার মতামত হচ্ছে যে আপনারা যদি ওই দিক থেকে আসছেন তো ওইখান থেকেই টোটো একবারে বুক করে আসুন, তাতে আপনাদের কিন্তু সুবিধাই হবে। চলে আসলাম মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় দিনের গঙ্গার পশ্চিম পাড়ে প্রথম দর্শনীয় স্থান দেখতে। আর প্রথম যে দর্শনীয় স্থানটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে খোশবাগ। এইটা হচ্ছে খোশবাগ। খোশবাগ ভারতের মুর্শিদাবাদে অবস্থিত একটি উদ্যান কবরস্থান, যা নবাব আলীবর্দী খাঁ ও তার উত্তরসূরি সহ তার পরিবারের জন্য শেষ বিশ্রামস্থল হিসেবে পরিচিত। নবাব আলীবর্দী খাঁ 7.65 একর জমির উপর তৈরি করেছিলেন এই বাগান কবরস্থানটি। খোশবাগ অর্থাৎ সুখের বাগান। খোশ কথার অর্থ সুখ এবং বাগ মানে বাগান। মূলত সুখের বাগান নামেই পরিচিত এবং গোলাপের জন্য সুপরিচিত এটি এখন
একটি ঐতিহাসিক স্থান যেখানে নবাবদের সমাধি এবং তাদের নির্মিত মসজিদ রয়েছে। কবরস্থানটি নিজেই উঁচু দেয়াল দ্বারা বেষ্টিত এবং এখানে একটি কেন্দ্রীয় সমাধিসৌধ রয়েছে, যার মধ্যে একটি তোরণ বারান্দা রয়েছে। এই কমপ্লেক্সটি নবাব পরিবারের বেশ কয়েকজন সদস্যের চূড়ান্ত বিশ্রামস্থল, যার মধ্যে রয়েছে নবাব আলীবর্দী খাঁ, আলীবর্দী খাঁয়ের মা, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলা এবং সিরাজের স্ত্রী লুফত উন্নিসার সমাধি। তার সাথে আরও অনেক সমাধি রয়েছে যেগুলোর নাম আজও জানা যায়নি। এই কমপ্লেক্সের ভিতরে একটি মসজিদ রয়েছে, যেটি দিল্লির জামি মসজিদের অনুরূপ স্টাইলে নবাব আলীবর্দী খাঁ কর্তৃক নির্মিত হয়েছিল। সিরাজদৌল্লার মর্মান্তিক পরিণতির সাথে এই বাগানের গভীর সম্পর্ক রয়েছে। পলাশির যুদ্ধের পর তার পরাজয় এবং মৃত্যুদণ্ডের পরে তার স্ত্রী লুফত উন্নিসা ঢাকা থেকে এখানে ফিরে আসেন এবং 1790 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত বহু বছর ধরে তার কবরের যত্ন নেন। সিরাজের সাথে বিশ্বাসঘাতকতাকারী দানিশ ফকিরকেও এই খোশবাগের ভেতরেই সমাহিত করা হয়েছে, আর এটিই হচ্ছে সেই দানিশ ফকিরের সমাধিস্থল। চলে আসলাম আজকের দ্বিতীয় ডেস্টিনেশন বা দ্বিতীয় গন্তব্যে, রোশনাইবাগে। রোশনাই কথার অর্থ আলো, আর বাগ মানে বাগান। তাই রোশনাইবাগ মানে আলোর বাগানে। এই জায়গাটা হচ্ছে একজনের সমাধি, সেটা হচ্ছে বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খানের। তিনি একাধারে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর জামাইও ছিলেন। চলুন দেখি ভিতরে কী আছে। রোশনাইবাগে আমি একজন লোকাল গাইডের সাহায্য নিয়েছিলাম। চলুন তার মুখ থেকেই জেনে নিই এই রোশনাইবাগের ইতিহাস। আমার নাম রাকিবুল শেখ, আমি এখন বর্তমানে এই রোশনাইবাগে গাইড করি। তো বাংলা বিহার উড়িষ্যার ফার্স্ট নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, দ্বিতীয় নবাব নবাব সুজাউদ্দিন খাঁ। মুর্শিদ কুলি খাঁর আগের নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, ওনার বাবার নাম ছিল দর্পণ নারায়ণ মিশ্র। উনি ব্রাহ্মণ পরিবারে ছিলেন। সর্বফার্স্ট যখন ঔরঙ্গজেব দিল্লির সম্রাট ছিলেন, সেই পিরিয়ডে কিন্তু ঔরঙ্গজেবের দরবারে দেওয়ান হিসেবে তিনি দিল্লিতে নিযুক্ত ছিল। সেই পিরিয়ডে বাংলা বিহার উড়িষ্যা থেকে ট্যাক্স যেটা সেটা দিল্লি যেত না, যার ফলে সুদর্শন নারায়ণের প্রতি বিশ্বাস স্থাপন করে ওনাকে যোগ্য ভেবে এই বাংলার মুর্শিদাবাদে পাঠিয়ে দিয়েছিল ফার্স্ট নবাব করে। কী টাইটেল দিয়ে? মুর্শিদ কুলি খাঁ টাইটেল দিয়ে। উনি মুর্শিদ কুলি খাঁ টাইটেল নিয়ে যখন এই বাংলার মুর্শিদাবাদে এসেছিলেন, আসার পরে মুর্শিদাবাদকে চেঞ্জ করে দিয়ে জায়গার নাম রেখেছিলেন মুর্শিদাবাদ। তার আগে এই মুর্শিদাবাদের নাম ছিল জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ। ওনার দুই মেয়ে ছিল, আজিমুন্নেসা বেগম আর জিন্নাতুন্নেসা বেগম। তা আজিমুন্নেসা বেগম বলতে গেলে মুর্শিদাবাদ শহরে যে কলিজা খাকি নামে পরিচিত, তার সঙ্গে এই নবাব সুজাউদ্দিনের বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে 1725 সালে মুর্শিদ কুলি খাঁ মারা গেলেন। রাজতন্ত্র ওনার জামাই নবাব সুজাউদ্দিন পেলেন। টানা 14 বছর রাজতন্ত্র বাংলা বিহার উড়িষ্যার উপরে নবাব সুজাউদ্দিন চালিয়েছিলেন। চালানোর পরে আজকে যে জায়গাটি আপনারা ঘুরতে এসেছেন, এই জায়গার নাম হচ্ছে রোশনাইবাগ। রোশনি কথার অর্থ হচ্ছে আলো, বাগ মানে বাগিচা। এটাকে আলোর বাগান, লাইট অফ গার্ডেন নামে পরিচিত। তার কারণ এইটা ছিল সেই পিরিয়ডের মেন গেট, মিডিলের এটা ঝর্ণা, এটা স্টেজ। যে দিক দিয়ে প্রবেশ করলেন এটা হচ্ছে 300 বছর আগের পিছন গেট। তো নবাব সুজাউদ্দিন খাঁ বেসিক্যালি এই গেট দিয়ে এসে সোজা এখানে বসতেন। এখানে কী হতো? আধ্যাত্মিক চর্চা, স্পিরিচুয়াল চর্চা, সুফিজম চর্চা এবং সুফিজম গোত্রের যেসব কালচারাল প্রোগ্রামগুলো বেসিক্যালি এই মঞ্চে নবাব সুজাউদ্দিন খাঁ করে থাকতেন। এই বাগান বাড়ির স্মৃতি উপলক্ষে মসজিদ তিনি নির্মাণ করে গেছেন। 1725 থেকে 39-এর মধ্যে মসজিদ নির্মাণ হয়েছিল। টোটালটা ইটালিয়ান ক্যাটাগরিজ, ইটালি থেকে লেবার মিস্ত্রি নিয়ে এসে ডিমের খোসা, ডিমের কুসুম আর চুন সুড়কি দিয়ে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। এই মসজিদের পাশে একটা পুরোনো দিনের কলসি দেখা যাচ্ছে, পাশে কুয়ো আছে। কুয়োর পাশে কুয়ো আছে, কুয়োর থেকে জল তুলে নিয়ে সেখানে সংগ্রহ করে রাখা হতো। হাত মুখ ধুয়ে অজু বানিয়ে যখন ভেতরে নামাজ পড়া হতো, তখন এই মসজিদের উপর দিয়ে চাঁদের শামিয়ানা টাঙানো হতো, রূপোর যে চাদর।
এবং এই মসজিদে একটা বিশেষ তাৎপর্যময় জিনিস নবাব সুজাউদ্দিন খান রেখে গেছিল, সেটা হচ্ছে ইরিডিয়াম নামক একটা মেটাল, যার ফলে কী হতো, এখানে আজ থেকে 17 বছর আগে এখানে আমরা মাইক বক্স নিয়ে ঈদের নামাজ বা কোরবানির নামাজ আমরা পড়তে এসেছি, তখন কিন্তু বাজাতে পারিনি, কিন্তু এখন কিন্তু বর্তমানে সেই সাউন্ড সিস্টেমটা বাজছে। তার কারণ এখানে যে অ্যান্টিকটা ছিল সেটা এখন চলে গেছে। তো এই মসজিদের পাশাপাশি মানে একটা মূল্যবান মন্দিরও আছে। এই মন্দির 200 বছর পুরনো। ছোটবেলায় একটা কবিতা পড়েছে, ঘুম পাড়ানি মাসি পিসি বর্গী এলো দেশে। তো বর্গীরা মহারাষ্ট্র থেকে পদার্পণ করেছিল বাংলায় ভাস্কর পণ্ডিত নামক একজন বর্গী, যে দলবল নিয়ে সারা বাংলাকে সেই পিরিয়ডে অত্যাচারে লুটপাট চালিয়েছিল। সেই পিরিয়ডে সুজাউদ্দিন নবাব ছিল। সুজাউদ্দিন দেখলে এভাবে সম্প্রীতি বজায় থাকবে না, সম্প্রীতি বজায় রাখতে গেলে তোদেরকে একটা সুস্থ ডিসিপ্লিন মেনটেন্যান্স করতে হবে। পরবর্তীতে নবাব সুজাউদ্দিনের ডিসিপ্লিন ভাস্কর পণ্ডিত মেনে নেয়, ওনার সঙ্গে বন্ধুত্বও করেছিল। ওদেরই একটা শাখা সংগঠন, পরের জেনারেশন, নাম হচ্ছে রঙ্গনাথ পণ্ডিত। 1226 বঙ্গাব্দে শিবের মন্দিরটা উনি প্রতিষ্ঠিত করে গেছিলেন। এই মন্দিরের বয়স এখন 200 বছর, এই মসজিদের বয়স হয়েছে এখন 300 বছর, মানে মসজিদের 100 বছর পরে এই মন্দির তৈরি হয়। আর এই যে গুমটি ঘরগুলো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে সেই পিরিয়ডের প্রহরী ঘর, মানে পাহারাদাররা পাহারাদার হিসেবে এখানে নিযুক্ত থাকতো। তবে এই মঞ্চে যে আধ্যাত্মিক চর্চা বা স্পিরিচুয়াল চর্চা বা সুফিজম চর্চা হতো, তার একটাই কারণে যে এখানে আপনি একটা সাদা গম্বুজ বিশিষ্ট ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরের মধ্যে একজন মহাপুরুষ শুয়ে আছেন, যার নাম হচ্ছে হজরত শাহ সুফি রহমত আলী, যিনি বাগদাদ থেকে আগমন করেছিলেন। ইনি একজন আল্লাহর ওলি, মানে ওলি কথার অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেরিত মহাপুরুষ। আমাদের কোরআনে প্রমাণ দিয়েছে, আমায়ুদুলিল ফালান তাজাদাল্লাহু আলিয়া মুর্শিদা, যুগে যুগে প্রত্যেকটা ভাষার মধ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা গোত্রের মধ্যে আমি আমার অবতার প্রেরণ করেছি, মহাপুরুষ। তো মহাপুরুষদের, সেই মহাপুরুষদের মধ্যে ইনি একজন মহাপুরুষ, যিনার নাম হচ্ছে হজরত শাহ সুফি রহমত আলী, যিনি বাগদাদ থেকে এসেছিলেন। এই বাবাকে নিয়ে নবাব সুজাউদ্দিন খাঁ এই মঞ্চে আধ্যাত্মিক চর্চা, স্পিরিচুয়াল চর্চা এবং সুফিজম চর্চা করতেন। তাই জায়গাটার নামকরণ রোশনীবাগ হয়েছিল। রোশনী কথার অর্থ হচ্ছে আলো, বাগ মানে বাগিচা। এটাকে আলোর বাগান, লাইট অফ গার্ডেন, এই জন্যই নাম দেওয়া হয়েছে, যেহেতু এখানে জ্ঞানের আলোর চর্চা হতো। সুজাউদ্দিন খানের শাসনকাল ছিল 1727 থেকে 1739 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি একজন শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তার সময়ই বাংলার শিল্প সংস্কৃতির বিস্তার লাভ ঘটেছিল। আর তার মৃত্যুর পর এইখানেই তাকে সমাধিস্থ করা হয়েছিল। সুজাউদ্দিনের সমাধির লম্বা আছে 8 ফুট, চওড়া আছে 4.5 ফুট, এবং সুজাউদ্দিনের হাইট ছিল 6 ফুট 2 ইঞ্চি। যদি আপনারা রোশনীবাগে আসেন তাহলে কিন্তু এই দাদার থেকে গাইড নিতে পারেন। খুব সুন্দর কথা বলে এবং সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেয়। ভাবি কেমন লাগছে? খুব দারুণ দারুণ হ্যাঁ? দারুণ করেছে। যাক, ভালো লাগছে তো? হ্যাঁ, শীতের মধ্যে খুব আর এত জিনিস দেখছি এবং বুঝতে পারছি। ছোটবেলায় ইতিহাস পড়েছে, এখন তার সঙ্গে অনেক অনেক জায়গায় মিলে যাচ্ছে। কিছু কিছু ভুলে গেছে, সেগুলো আবার ঠিক মনের পর্দায় ভেসে উঠছে। বাহ বাহ। রোশনীবাগ দেখার পরে আমার পরবর্তী গন্তব্য ছিল জগৎবন্ধু ধাম মন্দির। ওই যে দূরে মন্দিরটি দেখা যাচ্ছে, সেটিই হচ্ছে জগৎবন্ধু ধাম। কাটোয়া আজিমগঞ্জ শাখার ডাহাপাড়া স্টেশনের কাছেই আছে মুর্শিদাবাদের সবচেয়ে উঁচু 118 ফুট জগৎবন্ধু ধাম মন্দির, যা ডাহাপাড়া ধাম নামেও পরিচিত। এই ডাহাপাড়া ধাম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এবং এটি তার ধর্মীয় তাৎপর্যের জন্য পরিচিত। এই এলাকাটি 19 শতকের শেষের দিকে, অর্থাৎ 1871 সালে এই অঞ্চলে জন্মগ্রহণকারী একজন সাধক প্রভু জগৎবন্ধুর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। জগৎবন্ধু সুন্দর ছিলেন একজন বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক ও লেখক। নিম্নবর্গের হিন্দুদের প্রতি তার বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন। আপনারা যদি ব্রেকফাস্ট করে না আসেন তাহলে জগৎবন্ধু ধাম দেখার পরে মন্দিরের বাইরে যে 2-3টে দোকান আছে, সেখান থেকে পুরি, সবজি এবং মিষ্টি সহযোগে আপনাদের প্রাতরাশটা সেরে নিতে পারেন। এবং আপনারা যদি চান তাহলে পাশের দোকানগুলি থেকে জগৎবন্ধুর ফটোসহ তুলসীর মালা, জপমালাও কিনতে পারেন। এরপর পরবর্তী গন্তব্যে যাওয়ার পথে
চোখে পড়ল কাটোয়া আজিমগঞ্জ থানার অন্তর্গত জগৎবন্ধুধাম স্টেশন। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে এই স্টেশনে নেমে পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারেন জগৎবন্ধুধামে। চলে আসলাম আজকে আমার জার্নির চতুর্থ গন্তব্য কিরিটেশ্বরী মন্দিরে। এই কিরিটেশ্বরী মন্দিরটি রয়েছে মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমার নবগ্রাম ব্লকের কিরিটকোনা গ্রামে। তবে বর্তমানে এই গ্রামটি কিরিটেশ্বরী নামেই পরিচিত। 300 বছর আগে কিরিটকোনা নাম ছিল, বটনগর। আচ্ছা, এখন নাম হয়েছে কিরিটেশ্বরী। পঞ্চায়েত কিরিটেশ্বরী, মৌজা কিরিটেশ্বরী, সব কিরিটেশ্বরীর নামে। আচ্ছা। নবগ্রাম থানা, মুর্শিদাবাদ জেলা, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। আপনার ওইটার নাম কি বলছে, লালবাগ মহকুমা সাব ডিভিশন আমাদের এইটা কিরিটেশ্বরী। সবই মায়ের নামে এখানে যা দেখছে সব। এই যে সামনের মন্দির, এটা হলো রানী ভবানীর তৈরি করা 300 বছরের পুরনো মন্দির। আচ্ছা, মূল মন্দির কি এটাই? মূল মন্দির এইটা আপনার মা কিরিটেশ্বরী। হ্যাঁ, এই যে সুজিত বসু লেখা আছে, হ্যাঁ, এইটা হলো মা কিরিটেশ্বরীর হ্যাঁ। আদি মন্দির। হ্যাঁ। হ্যাঁ, আর ওইটা নাট মন্দির 35 বছরের, ওইটা সামনেরটা। আচ্ছা, তা আমি শুনেছিলাম যে মূল মন্দিরটা নাকি ধ্বংস হয়ে গেছিল। মূল মন্দির যেটা বলে শুনছেন, ওইখানটা ধ্বংস হইলো, নতুন ভাবে তৈরি হচ্ছে আর একটা। আচ্ছা, তারপরে গেছিলেন ওইখানে। হ্যাঁ। যে ওইখানে যখন ধ্বংস হয়ে যায় তারপর নিয়ে আসা হয় এখানে। আচ্ছা। এখন মা বর্তমানে এই জায়গাটা আছে। হ্যাঁ। এর পাশেই ভৈরব, ভৈরব। মায়ের বাম দিকে সবসময় ভৈরব থাকে। আচ্ছা, তাহলে এইটা রানী ভবানীর তৈরি করা 300 বছরের পুরনো মায়ের গর্ভগৃহ এটা। এই হচ্ছে সেই মন্দির। এই মাতা কিরিটেশ্বরী মন্দিরকে দেবীর 51 পীঠের একটি বলা হয়, যদিও অনেকে একে পূর্ণপীঠ না বলে অর্ধপীঠ বলেন। তাহলে চলুন এই মন্দিরের পুরোহিতের কাছ থেকে জেনে নিই এই মন্দিরের ইতিহাস। প্রথমত এই জায়গার নাম হচ্ছে কিরিটেশ্বরী। তো কিরিটেশ্বরী যেহেতু নামের উল্লেখ, তাই অনেকে ভাবে মায়ের এখানে সতীর হয়তো কিরিট পড়েছিল, মানে অর্থাৎ মুকুট পড়েছিল, বা অনেকে ভেবে থাকে যে মায়ের কপাল পড়েছিল, কিন্তু পড়েছিল হচ্ছে মায়ের করটিটা অর্থাৎ খুলিটা, এই জায়গাটা, যেখান থেকে নাম হয়েছে কিরিটেশ্বরী। তো এই হচ্ছে মায়ের সেই ব্রহ্মশিলা, যাকে রক্ষা করে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে যান নাটোরের রানী ভবানী। তখন থেকে মায়ের এই শিলাটি মায়ের নিত্য পুজো হয়ে আসছে। এই নকশায় হচ্ছে মায়ের রূপ, ত্রিনয়নী জিহ্বা। বাকি যেগুলো দেখছেন পাতলা তা ফুল নকশা, এই নকশাগুলি হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। যেই নকশা মিল আপনারা তারাপীঠ বা ননাটেশ্বরীতে গেলে মায়ের গর্ভগৃহে এই ধরনের নকশা খানিকটা দেখতে পাবেন। এবার নকশাটা ছেড়ে যে খিলানটার দিকে তাকান, বা এই যে খোপটা খাঁচ খাঁচ যে আর্টসগুলো, এই হচ্ছে ইসলামিক স্থাপত্য, অনেক মসজিদে দেখা যায়। আর এই হচ্ছে আমাদের হিন্দু স্থাপত্য আটচালা, অর্থাৎ 3টে ধর্মের মিলিত সমন্বয়, বৌদ্ধ, ইসলাম এবং হিন্দু, সর্বধর্মের সমন্বয়। এইটাই যখন আপনি বাইরের থেকে দেখবেন বাইরের চূড়াটা কিন্তু এইরকম সোজা নয়, এইরকম। আচ্ছা, অথচ ভেতরেরটা একটু দেখা, দেখবেন পুরো চালটা সোজা। এই চালটা যখন বাইরে বেরিয়ে দেখবেন পুরো এইভাবে বেঁকিয়ে গেছে। তার মানে চারদিকে চার চালাটা হচ্ছে হিন্দু, এই পেটটি হচ্ছে ইসলাম, এবং এই অগ্রভাগ হচ্ছে বৌদ্ধ প্যাগোডা। নেপাল বা তিব্বতে গেলে এই ধরনের স্থাপত্যগুলো দেখা যায়। অর্থাৎ রানী ভবানীর বার্তা হচ্ছে যে প্রাচীন যুগে এই বৌদ্ধ, ইসলাম বা হিন্দু, সেই প্রাচীন যুগে ছিল তখন একান্নবর্তী পরিবার। আমাদের ধর্ম বলতে একটাই ছিল, সনাতন ধর্ম। এই ধর্মটাকে ভিত্তি করে রানী ভবানী ইতিহাস তৈরি করে যান, যার জন্য ভারত সরকার এই মন্দিরটাকে প্রথম স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছিল 2023 সালে। তার পাশাপাশি রানী ভবানী এই মায়ের মূর্তিটি রক্ষা করে যান। এই হচ্ছে আমাদের কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এটি নাটোরের রানী ভবানী রক্ষা করে যান। নিরাপত্তার কারণে মন্দিরের বাইরে থাকে, মন্দির চত্বরে থাকে না। পৌষ মাসের কোনো মঙ্গলবারের দিন যদি দুপুর 2টো থেকে সন্ধ্যের মধ্যে কখনো আসতে পারে, তখন এই দেবী মূর্তি সরাসরি দর্শন হবে আপনাদের এই শিলার উপরে রাজবেশে। বছরের 4টে দিনের জন্য তখন মাকে কোন কোন দিন? পৌষ মাসের যে কোনো মঙ্গলবার দুপুর 2টোর পরে সন্ধ্যে অবধি। আর যদি আপনারা এখানে এসে পুজো দিতে চান তাহলে এখানে দেখুন পুজোর ডালা বিক্রি হচ্ছে। এখান থেকে কিন্তু পুজোর ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন মাতা কিরিটেশ্বরীর। আর এখন হচ্ছে পৌষ মাস, তাই পৌষ মাসে এই সারা মাস ধরে কিন্তু এখানে মেলা চলে। দেখুন মেলার আয়োজন শুরু হয়ে গেছে,
দোকানও বসছে। এখানে কিন্তু মেলা চলবে 1 মাস ধরে। এরপর চলে এলাম শ্রী শ্রী কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দিরের কাছে। সেখানে মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করার পর মন্দিরের কাছেই একজন আখওয়ালার কাছ থেকে প্রাণ ভরে আখের রস খেয়ে তৃষ্ণা মিটিয়ে নিলাম। সুমি, কেমন লাগছে? ভালো লাগছে। এরপর টোটোতে উঠে চলে আসলাম আমার পরবর্তী গন্তব্য হিরাজিল প্রাসাদ দেখতে। তবে প্রাসাদের প্রবেশপথ যে এরকম ভয়ানক হবে সেটা হয়তো আগে থেকে আন্দাজ করিনি। আর এটাকে প্রাসাদ না বলে পোড়া স্বাদ বলাই ভালো। কেন বললাম চলুন বলছি। মুর্শিদাবাদে ভাগীরথী নদীর পশ্চিম তীরে বর্তমান মুকুন্দবাগানের বাগানপাড়ায় নবাব সিরাজদৌল্লার হিরাজিল প্রাসাদ বাংলার নবাবী আমলের ঐশ্বর্য ও ক্ষমতার এক অন্যতম নিদর্শন ছিল। 1746 থেকে 1750 সালের মধ্যে নির্মিত এই প্রাসাদটি সিরাজের ব্যক্তিগত বাসস্থান ও দরবার হিসেবে ব্যবহৃত হতো, যা পলাশী যুদ্ধের পর নদী ভাঙন ও ইংরেজদের ধ্বংসলীলায় বিলীন হয়ে যায়। আনুমানিক 1752 সালের দিকে নবাব আলীবর্দী খাঁ তার নাতি সিরাজদৌল্লার জন্য 68 বিঘারও অধিক জমির উপর মতিঝিল প্রাসাদের অনুকরণে ভাগীরথীর পশ্চিম পাড়ে এই প্রাসাদটি নির্মাণ করেন। নবাব সিরাজদৌল্লার উপাধি মনসুর উল মুলক অনুসারে প্রাসাদটির নামকরণ করা হয় মনসুরগঞ্জ প্রাসাদ। শোনা যায় প্রাসাদের পাশে একটি ঝিল ছিল, যার জল সবসময় হীরের মতন ঝলমল করত। এই কারণে লোকমুখে প্রাসাদটির পরিচিতি পায় হিরাজিল প্রাসাদ নামে। তবে বর্তমানে সেই ঝিলও নেই সেই প্রাসাদ হিরাজিল। সব কিছুই আজ হয়েছে গঙ্গাবক্ষে বিলীন। পড়ে আছে শুধু প্রাসাদের কিছু চিহ্ন। চলুন সেগুলো আপনাদের দেখাই। অনেকেই জানে যে হাজারদুয়ারিতে নাকি সিরাজদৌল্লা থাকতো এবং তিনিই তৈরি করেছিলেন। এই হাজারদুয়ারি তৈরি হয়েছিল সিরাজদৌল্লার মৃত্যুর অনেক পরে। সিরাজদৌল্লা যেখানে থাকতেন সেটা হচ্ছে এই হিরাজিল, যেটা গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত। আর এখানে বিশাল বড় প্রাসাদ ছিল। তবে কালের প্রবাহে এবং গঙ্গার ভাঙনের ফলে সেই প্রাসাদ আজ অনেকটাই গঙ্গার মধ্যে তলিয়ে গেছে। যেটুকু অবশিষ্ট আছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এইখানেই ছিল হচ্ছে সিরাজের আসল প্রাসাদ, যেখানে সিরাজদৌল্লা থাকতেন। আজকে কিন্তু এই প্রাসাদের কিছু চিহ্ন রয়েছে, কিন্তু প্রাসাদটা কিছুই নেই। এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে যে ইট রয়েছে, এইগুলো কিন্তু প্রাসাদের ভিত। আর এই যে গঙ্গা, মানে পুরোটাই গঙ্গায় তলিয়ে গেছে। আরেকটু আপনাদেরকে দেখাই প্রাসাদের অবশিষ্টাংশ। ওই যে দেখতে পাচ্ছেন ইটের চিহ্ন দেখা যাচ্ছে। এই যে প্রাসাদের অবশিষ্টাংশ লাইন ধরে রয়েছে। শুধুমাত্র এইটুকুনি রয়েছে, বাদবাকিটা গঙ্গায় তলিয়ে গেছে। তবে যেটুকুনি রয়েছে, যদি আমাদের পুরাতত্ত্ব বিভাগ যদি এটার খনন কার্য করে যতখানি রয়েছে সেটা যদি উদ্ধার করে, তাহলে আমাদের ঐতিহাসিক স্মৃতি আরও আমরা জানতে পারবো। তার ফলে পর্যটকরা এখানে আসবে। এইখানটায় আমি এসেছি, কোনো পর্যটক নেই, শুধু আমি একা, আর কেউ নেই। আসলে যেহেতু এই প্রাসাদের কিছুই প্রায় অবশিষ্ট নেই, তাই এখানে কিন্তু লোকজন আসে না বা কেউ নিয়েও আসে না, কারণ এখানে দেখার মতন সেমন কিছু নেই। কিন্তু যদি এটাকে যেটুকুনি রয়েছে সেখান থেকে খনন কার্য করে যদি উদ্ধার করা যায়, তাহলে কিন্তু পর্যটকদেরকে আনা যাবে বা পর্যটকরা আসবে আর ইতিহাস সম্বন্ধে জানতে পারবে। আমি এখন চলে এসেছি নাটোরের চারবাংলা মন্দিরের সামনে। মুর্শিদাবাদের বরানগরে অবস্থিত এই চারবাংলা মন্দির কমপ্লেক্সটি 1800 শতকে নাটোরের রানী ভবানী কর্তৃক নির্মিত হয়েছিল। এই কমপ্লেক্সে চতুর্ভুজাকার উঠানে সাজানো 4টি স্বতন্ত্র মন্দির রয়েছে। এটি বাঙালি মন্দির স্থাপত্যের একটি বিশিষ্ট উদাহরণ। মন্দিরগুলো তাদের জটিল দোচালা শৈলী ও সূক্ষ্ম পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত, যেখানে রামায়ণ, কৃষ্ণলীলা এবং অন্যান্য পৌরাণিক আখ্যান এবং স্থানীয় জীবনের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। এই 4টি মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং প্রতিটি মন্দিরে 3টি করে শিবলিঙ্গ রয়েছে। সপ্তাহে প্রতিদিনই এই মন্দির খোলা থাকে। মন্দিরগুলো একটি উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণ, কিন্তু বর্তমানে
ভাগীরথী নদীর ভাঙনের ফলে মন্দিরগুলো হুমকির মুখে। এই মন্দিরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই কিন্তু, তাই আপনারা কোনো ভিডিওগ্রাফি করতে পারবেন না, আমিও পারলাম না, শুধু ফটো তোলা যায়। এই জন্য বাইরে থেকে যতটুকু দেখানো যায় সেটুকুই আপনাদের দেখালাম এবং এই মন্দিরের বিবরণ বা এই মন্দির সম্বন্ধে আপনাদেরকে জানালাম। অনেকটা দূরে হয়তো, কিন্তু আসুন এই চারবাংলা মন্দিরটা ঘুরে যান, ভালো লাগবে আপনাদের। এই চারবাংলা মন্দিরের খুব কাছেই আছে জোরবাংলা মন্দির, এক বাংলা মন্দির, ভবানেশ্বর মন্দির এবং রাজরাজেশ্বরী মন্দির। আপনারা এগুলোও দেখে নিতে পারেন। চারবাংলা মন্দির দেখে চলে আসুন আজিমগঞ্জ জেটিতে বা আজিমগঞ্জ ফেরিঘাটে। এটাই হচ্ছে আজিমগঞ্জ ফেরিঘাট। এরপর আজিমগঞ্জ ঘাট থেকে খেয়া পার করে চলে আসলাম জিয়াগঞ্জে। আর জিয়াগঞ্জের কথা উঠলেই প্রথম যে নামটি আমাদের সবার মনে আসে সেটা হচ্ছে অরিজিৎ সিং। হ্যাঁ, এই জিয়াগঞ্জেই গানের জাদুকর অরিজিৎ সিংয়ের বাড়ি। তাই জিয়াগঞ্জে এসে অরিজিৎ সিংয়ের বাড়ি দেখব না তা কি হয়? তাই টোটো করে চলে আসলাম অরিজিৎ সিংয়ের বাড়ি দেখতে। দাঁড়িয়ে রয়েছি যে বাড়ির সামনে, এটা হচ্ছে অরিজিৎ সিংয়ের বাড়ি। এবার আরও একটা চমক, ইভেন এখন খাওয়া দাওয়া করবো হেসেলে। আমার পিছনে দেখতে পাচ্ছেন হেসেল, এটা হচ্ছে অরিজিৎ সিংদের হোটেল, এখানেই খাবো। চলুন যাওয়া যাক। সুন্দর সাজানো গোছানো অরিজিৎ সিংদের পৈতৃক হোটেল হেসেলে প্রবেশ করে মাত্র 80 টাকায় কাঁসার থালাবাটিতে পরিবেশন করা অসাধারণ তৃপ্তিকর নিরামিষ খাবার দিয়ে সেরে নিলাম মধ্যাহ্নভোজন। এরপর মুর্শিদাবাদে ফিরে হাজারদুয়ারিতে কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যের হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। তার সাথে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায়। তাহলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।